মানে কেউ বিশ্বাসই করবে না, ওই তালেবান কমান্ডার গাড়ি চালিয়ে আমাকে বসিয়ে আবার পাকিস্তানে দিয়ে গেছে। আমি আপনার একটু পুরোনো দিনে যেতে চাই। আপনি ২০০১ সালে তালেবানরা আপনাকে ধরেছিল এরকম একটা জিনিস উইকিপিডিয়াতে লেখা হ্যাঁ, আছে, কান্দাহারে। কাঁদাহারে। এই ব্যাপারটা একটু বলবেন কি সংক্ষেপে? এটা হয়েছে তালেবানদের মেইন ঘাঁটি, সব জায়গায় তো তারা আমেরিকানরা মারছে, কান্দাহারও মারছে। চামন বলে একটা বর্ডার আছে, এটা পাকিস্তানের একটা বেলুচিস্তানের একটা এলাকা। ওইটা হচ্ছে নৌ মানে এটা হচ্ছে যে ইয়ের জন্য, বাণিজ্যের জন্য খুব বিখ্যাত। ইয়ের সাথে তা- এম- পাকিস্তানের সাথে, বালুচিস্তানের সাথে আর কি, পাকিস্তানের সাথে। ইয়ের সেখানে আমি যখন কান্দাহারে যখন গেলাম তখন আমাকে গ্রেপ্তার করলো একটা একদল তালেবান। প্রথমে আমাকে তো মারবে ধরবে এরকম একটা অবস্থা ছিল। পরে যখন আমি কমান্ডারের সামনে নিয়ে গেল, কমান্ডার কোনো বাংলা কথা বললো না, উর্দু জানে না, কিছুই জানে না। তো এমন একটা পরিস্থিতিতে আমি একটা বিপদে পড়ে গেছি। আমার ওইখানে আবার একটা আমেরিকান পাসপোর্ট ছিল আমার ইয়েতে, আমেরিকান ভিসা ছিল। এতে তারা আরও সন্দেহ করছে যে বেটা বোধহয় আমেরিকা থেকে। আমি 99-এ আমেরিকা গিয়েছিলাম তখন, এটা 91-এর কাহিনী। তখন ওইটা রয়ে গেছিলো। পরে ওই কমান্ডারের একটা পিএসটাকে আনা হলো, সে দূরে কোথায় ছিল, সে ইংরেজি জানে। তাকে বুঝিয়ে বলা হলো যে, এবং বুঝাতে সক্ষম হলাম যে আমি হচ্ছে বাংলাদেশি একজন জার্নালিস্ট এবং যে রিপোর্ট করতে এসেছি। কিন্তু তাদের টোটাল সন্দেহ ছিল যে আমি আসলে স্পাই হিসাবে গিয়েছি। তবে একটা জিনিস আমাকে খুব রক্ষা করেছে। আমি এই জন্য আমাদের বাংলাদেশে যে ছোটোখাটো রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমি কখনো কারো মতের বিরোধিতা করি না। আমি যখন বললাম যে বাংলাদেশের জনগণ তোমাদেরকে যে বোম্বিং করছে, তোমাদেরকে যে নির্বিচারে মারছে, এটার জন্য বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন, সেই জন্য আমি রিপোর্ট করতে এসেছি। তো তখন ও তালেবান কমান্ডার আমাকে জিজ্ঞেস করে, তাহলে বাংলাদেশ কোথায়? ও বাংলাদেশ চিনে না। আচ্ছা, আচ্ছা। তো ওরে বুঝিয়ে দিল যে বাংলাদেশ হচ্ছে বার্মার পাশে, ইন্ডিয়ার পাশে এরকম একটা রাষ্ট্র। আমার বাংলাদেশি লোকেরা শুনলে হাসবে, তারা যে বাংলা হবে তালেবান করে, তালেবানরা তারা কোথায় সেটা জানেই না। তো এই তখন আরেকজন বলল যে হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি পাকিস্তানের একটা পত্রিকায় দেখেছি বাংলাদেশের মোল্লারা তালেবানদের জন্য মানে আমেরিকার বিরুদ্ধে ইয়ে করেছে, মিছিল করেছে। এইটা আমার জন্য একটা জীবন বাঁচানোর একটা বড় উপলক্ষ হয়ে গেছিল। তো পরবর্তী কয়েক ঘন্টা তাদের সাথে আলাপ আলোচনা, হাসি ঠাট্টায় এমনটা অবস্থা হয়েছে যে তারা আমাকে শুরুতে বলছিল যে তুমি যদি এখন খতম হয়ে যাও তুমি কি করবা, এরকম অনেক মজা করেছে। মানে কেউ বিশ্বাসই করবে না, ওই তালেবান কমান্ডার গাড়ি চালিয়ে আমাকে বসিয়ে আবার পাকিস্তানে দিয়ে গেছে। অথচ এদিক দিয়ে পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে যে আমাদের বর্ডার এমন সিল করা আছে যে একটা সুঁই বেরোতে পারবে না, পাখি যেতে পারবে না। তো হাসাহাসির কথা হচ্ছে এটা যে মানে লেন্থটা কতদিনের ছিল? মানে না, আপনাকে ওই দিনেই, ওই দিনে ওই দিনে একদিনের চলে মধ্যেই? এসেছি আমি। ওয়ার কাভার করেছি প্রায় 22 দিন ধরে, কিন্তু ওই দিন গ্রেপ্তার হয়ে ওই দিনই চলে এসেছি। মানে কতক্ষণ, সময়টা কতক্ষণের মনে আছে কি? কয়েক ঘন্টা। কয়েক ঘন্টার জন্য? কারণ ওই ওই দেশে তো আপনি থাকতে পারছেন না। ওইখানে ইরাক যুদ্ধের সাথে এটার একটা পার্থক্য হচ্ছে এই জায়গায়। ইরাক যুদ্ধে আমাদের একটা নির্দিষ্ট হোটেল ছিল। বাগদাদে আমরা একটা হোটেলে ছিলাম, প্যালেস্টাইন হোটেল। সেখানে প্রায় ৩৬০ জন বিদেশি জার্নালিস্ট ছিল এবং ইরাক গভর্নমেন্ট জানে এটা, আমেরিকান গভর্নমেন্টও জানে। কিন্তু এখানে তো কোনো হোস্ট নাই। এখানে তো তালেবানদের যেখানে সেখানে মারছে। যেমন আজকে এখন ইরানের সাথেও তুলনা করা যায়। ইরানেও কোনো জার্নালিস্ট ওইভাবে মুভমেন্ট করার মতো ওইরকম পরিবেশ নাই। ওইটার থেকে তো আরও নিকৃষ্ট ছিল ইয়েটা, তালেবান ওয়ারটা। তখন কান্দাহার হচ্ছে প্রধান টার্গেট। সেখানে আ আ লাদেন লুকিয়ে আছে বলে ধরা হয়। সো তখন যেখানে সেখানে বোম মারছে। তখন ওরা তো, এবং ইয়েরা তালেবানরা তো সাংবাদিক পছন্দই করে না। তো আপনাকে হোস্ট করার মতো কেউ ছিল না। সেখানে ওইভাবে কিন্তু রিপোর্টিং আর ওইভাবে হয়নি। না, কিন্তু ওই যে ২-৩ ঘন্টা বা ৪ ঘন্টার যে গল্পটা, হুম। এই গল্পটা তো কোনো খুব এক্সাইটিং তো। মানে না, আমি আপনাকে এসে বলেছি, কিন্তু আমাকে তখন যখন আমি পাকিস্তানে, তখন বলল যে তুমি কোনোভাবে এই স্টোরি দিও না। এই স্টোরি দিলে তোমাকে এখনই তালেবান, পাকিস্তানি গভর্নমেন্ট তোমাকে লাথি মেরে বের করে দেবে। কারণ তারা তো বলছে যে বর্ডার সিল করা। সিল করা। তো আমি এটা মেনটেন করেছি। তখন আমি এসে লিখেছি। আমি এসে আমি ওইখান থেকে আমি ইয়েতে গেলাম, লাহোর গেলাম। লাহোর থেকে যখন আমি ফ্লাই করেছি দিল্লিতে, দিল্লি থেকে আসার পর আমি কলকাতায় এসেছিলাম। কলকাতা আনন্দবাজার পত্রিকা আমাকে ধরেছিল যে ইয়ে করতে হবে। তখন সংবাদ প্রতিদিন পত্রিকা, আরেকটা পত্রিকা, সংবাদ প্রতিদিনের রিপোর্টার আমাকে রীতিমতো মানে বন্দি করছে একটা রুমে, যে তুমি কাহিনী না লিখে যেতে পারবে না।
তারপরে আমি ওই কাহিনীটা লিখলাম যে তালেবানদের হাতে বন্দি আমি, বুঝলাম মৃত্যু ভয় কী। রিয়েল অর্থে মৃত্যু ভয়, আপনি যে এখন আমার মরে যাব, আপনি মনে করেন এখনই চিন্তা করছেন আপনি, আমরা এই পৃথিবীতে আছে আর 10 মিনিট, এই 10 মিনিট পরে কি হবে, এইরকম একটা চিন্তা যখন আপনার মাথার মধ্যে আসবে, তখন এই যে মৃত্যুর যে একটা ভয়, মৃত্যু চিন্তা, তখন আপনি বুঝবেন যে আসলে কী জিনিস। এবং তখন এই পরিস্থিতি থেকে যখন আপনি বেঁচে আসবেন, তখন আপনার আর মৃত্যু ভয় থাকবে না। আমার এখন মৃত্যু ভয় নাই। কিন্তু এবার যে আমি জেলে গেলাম, জেলের মধ্যে আমার আরেকটা ভয় ঢুকলো। সেটা মৃত্যু ভয় না, অন্যরকম। সেটা হচ্ছে যে পরকাল ভয়। যে আমরা যে এই কালে আছি, এই পৃথিবীতে আসলে কিছুই না। কয়দিন বাঁচবো আর কয়দিন কী করব। পরকালটাই হচ্ছে আসল। ওই পরকালের ভয় পেয়ে গেছে সবাইকে, সবাই আল্লাহ, আল্লাহ করছে। কখন মুক্তি পাবে, কিভাবে মুক্তি পাবে? কারণ আইন আদালত তার গতিতে চলছে না। ইউনূস অ্যা একের পর এক জেলে দিচ্ছে, মামলা দিচ্ছে। আসিফ নজরুল মামলা যদি জামিন পায় তখন বিচারকদের ভর্ৎসনা করছে। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ কি করবে? মানুষ তো আল্লাহর উপর ভরসা ছাড়া আর কিছুই করতে পারে না। এইজন্য আমি বলছিলাম যে আপনি যদি যান, আপনি বলা হয় যে মানে আমি তো মনে হয় না বাংলাদেশে কোনো একটা মসজিদ যেখানে আল্লাহ, আল্লাহ করছে কত লোক, কত মানে আন্তরিকভাবে আল্লাহ, আল্লাহ করছে। আরেকটা জেলখানা, একটা ওয়ার্ডে এই লোকগুলো কতটা আন্তরিকভাবে আল্লাহ, আল্লাহ করছে। যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে জেলখানার লোকগুলা আল্লাহর জন্য ওই প্রার্থনা ওই করছে অত প্রসঙ্গটা আন্তরিকতা নিয়ে। ওই প্রসঙ্গটা আমি একটু বলতে চাই। যদি ওই আপনার মৃত্যু ভয়ের যে ৩ ঘন্টা বা ৪ ঘন্টা, ও আচ্ছা, যেটা বলছিলাম হ্যাঁ, তো ইন্ডিয়াতে এসে আমি এটা লিখলাম। লেখার পর পরদিন তো এটা কলকাতায় একদম হয়ে গেল। মানে হট কেক হয়ে গেল। তালেবানদের হাতে বন্দি আমি, বুঝলাম মৃত্যু ভয় কী। তখন দূরদর্শন থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো। তারপরে তারা টিভি একটা আমন্ত্রণ জানানো হলো আমার আবার কথা শোনার জন্য। তখন ওইখানে আবার ২টা ৩টা ইন্টারভিউ দিয়েছিলাম। তারপর বাংলাদেশে চলে এসেছি এই। আমি ওইখান থেকে আমি যখন অ্যা কলকাতা সরি পাকিস্তান ছেড়ে দিচ্ছি, তখন আমি ওই ডেসপাচ দিয়েছি যে আমাকে বন্দি করা হয়েছিল এবং এই ঘটনা। মানে ইন্ডিয়ার পেপারে লেখার আগে বাংলাদেশী পেপারে লিখেছি। তখন আমি আজকের কাগজের জন্য কাজ করতাম, ডেইলি আজকের কাগজ। যদি এটা নিয়ে কোনো বায়োপিক তৈরি হয়, তাহলে আপনি আপনার চরিত্রে কাকে দেখতে চান? হায় আল্লাহ! আমি তো এই যে আমি এটা লিখেছি ঐদিন। আমি দম সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি সিমিলারিটি পাচ্ছিলাম। ওর যে মৃত্যু ভয়, যে দম সিনেমার নায়ক যেভাবে গ্রেপ্তার হলো এবং তার যে মৃত্যু ভয়, সেই অনুভূতিটা আমার মধ্যে চলে এসেছিল তখন সিনেমা দেখতে, দেখতে। কিন্তু ওর 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 ইয়েটা তো ডিউরেশন তো অনেক লম্বা। আমার তো একদিনের কাহিনী। হ্যাঁ, একদিনের কাহিনীও চিত্রায়ন করা যায় যে আপনি তো সাংবাদিক, সে তো সাংবাদিক ছিল না। হুম, সাংবাদিক একটা মানুষ, সে রিপোর্টিং করতে গেল, গিয়ে হুম, এরকম আটকে হুম, পড়ে এবং অ্যা কোনো স্টোরি যদি ২ ঘন্টার হয়, আপনি দেখবেন যে বিদেশি সিনেমাগুলো কিন্তু ১-১.৫ ঘন্টারই হয়, ১.৫ ঘন্টা ২ হুম। ঘন্টারই হয়। ১.৫ ঘন্টায় কিন্তু আপনি করেন, আমি হেল্প করব। না, আপনি কাকে দেখতে চান যে আপনার চরিত্রে অভিনয় করবে এরকম? আমার চরিত্রে বাংলাদেশী নায়ক তো আমার মধ্যে দেখি না আমি কাউরে। নতুন কেউ হতে পারে। মানে পুরনো কাউকে দেখেন না। পুরনো কেউ দেখছি না। অলরেডি একটা করে ফেলছে। এই যে নিশো করে ফেলছে। নিশু করে ফেলছে। ও নিশোর সাথে আমার অনেকটা হতো আরকি, মিল হতো। নিশু আমার পছন্দের। ওর সাথে জিমে মাঝে, মাঝে দেখা হয়। না, নিশো আমারও খুব পছন্দের। হুম। সো সে সে তো করে ফেলছে সে করে অলরেডি। আর হবে না। একই জিনিস তো আর বারবার হবে হয় না না। বা আমার কাঠামোতে মিলে এরকম সাকিব খান আছে কিন্তু তাকে আবার এই ধরনের ক্যারেক্টারে যায় না। সাকিব খান পারবে আমার মনে হয়। সাকিব খান আসলে এমন একটা ট্যালেন্টেড মানে ছেলে। সে না, তাকে আপনি দেখছেন সে কোন ফরমেট থেকে কোন ফরমেটে চলে আসছে। করলে সে করতে পারে, অসুবিধা নাই। সে কিন্তু করতে পারে। শাকিব খানের সাথেও আমার জিমে দেখা হয় মাঝে মধ্যে। দেখা হতো, এখন সে ওই জিমে যায় না। তো তারপরে সাকিব খানের সাথে আমরা একটু যোগাযোগ করতে পারি এটা একটা নিয়ে যে পার্টিতে দেখা হয়েছে, ২ একটা পার্টিতেও দেখা হয়েছে। ভালো, ওকে আমি পছন্দ করি। ওদের সবাইকে পছন্দ করি আমি এদের। শাকিব খান করতে পারে। তো না, সে ভালো হয় আরকি। আমি একটু ওই একটা জিনিস নিয়ে আমি প্রায় শেষ দিকে চলে আসছি। গল্পগুজব এরা করতে বেশিক্ষণ দেয় না। তাড়াতাড়ি শেষ করতে বলে। হুম, হুম, পডকাস্ট তো আসলে একটু লম্বাই হলে ভালো হয়। তো ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি ২০০৩ এ যে ইরাকের যুদ্ধের সময় যে কাভার করছিলেন, যে কাভারটা ছিল, ওইটা কিন্তু আমার মনে আছে খুব স্পষ্ট। তখন দেখতাম যে একটা মানুষ, আপনি খুব মানে সুপুরুষ আমার কাছে মনে হতো আরকি। এখনও আপনি সুপুরুষ। একটা সুপুরুষ একটা মানুষ, ওই ইরাকের বোম্বিং হইতেছে। ইরাক যুদ্ধ তো ভয়াবহ একটা ব্যাপার ছিল। নো ডাউট। আমি বলছি এই লোকের কি কোনো কাজ নাই? তখন আমার মনে হয় আমি সম্ভবত মাস্টার্স করেছি। আমি একটা কলেজ-টলেজে মনে হয় পড়াই বা এরকম কিছু একটা। যে এই লোকের মানে এত সাহস দেখায় কি লাভ? একটা বোম লাগলে তো সে মারা যাবে। ওটা আমাকেও অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। আমার এডিটর ছিলেন কাজী শাহেদ আহমেদ।
উনি ওইটাতেই দিয়েছেন যে তুমি আফগানিস্তান করেছো, তোমার সে অভিজ্ঞতা হয়েছে, তুমি এটাতে যাও। তো উনি আমাকে চয়েস করেছিলেন। আমার মনে হয় যে তো হাসি পায় আর কি। আমার এক কলিগ বলছিল, আমি যখন বাগদা থেকে এসেছি, বলে যে আমার আম্মা বলতেছিল যে এই ছেলেটাকে এখানে পাঠানো কি কাজ হয়েছিল? তোমার এডিটর সে একটা কর্নেল মানুষ, সে নিজেই যাইতে পারতো। আপনার প্রোগ্রামের শেষের দিকে আমি এটা এবার একটু অন্য একটা প্রসঙ্গে আসি, একদম শেষ করে ফেলবো যে আহ, আপনি তো ক্ষমতাকে প্রশ্ন করেন, করি, ক্ষমতাকে প্রশ্ন করেন, করি, ক্ষমতার সবসময় সাথে করবো। যুদ্ধ করেন। তো বর্তমান যে সরকার, হুম, বর্তমান সরকারকে প্রশ্ন করার সময় হয়নি এখনো, না। কিন্তু তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো অ্যাডভাইস আছে, খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, ধরেন খুব সারমর্ম আকারে যে এটা করা একটা উচিত? অ্যাডভাইস আছে, তারা যাতে ইউনূসের এক্সটেনশন না হয়। ইউনূসের শাসনের এক্সটেনশন, যেটা আমি বলছিলাম, বারবার বলছি, শেখ হাসিনা 111-এর এক্সটেনশন ছিল, যার পরিণতি সে ভোগ করেছে। এবং তারেক রহমানের সরকারটা যাতে ইউনূস সরকারের এক্সটেনশন না হয়। ওই ডাস্টবিন সরকার বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ দেখতে চায় একটা ঐক্যবদ্ধ সমাজ, ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সাম্য থাকবে, যেখানে আইন থাকবে, বিচার থাকবে, যেখানে মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে আপনি যান, কোনো না কোনো পরিবারের লোকজন আতঙ্কে আছে, ডিসপ্লেস আছে, হ্যাঁ, ইন্টারনালি ডিসপ্লেস পিপল এগুলা। হুম এখন আপনার বাড়ি যেখানে, আপনি সেখানে থাকতে পারছেন না, আপনি অন্য জায়গায় আছেন। আপনি দেশের মধ্যে আছেন কিন্তু অন্য জায়গায় আছেন। আর কোনো ব্যক্তি আছে দেশ পালিয়ে গেছে। সো এই যে সোসাইটির যে এই যে একটা চাওয়ার সৃষ্টি হয়ে আছে, এটা যতদিন ঠিক না হবে, আমরা যত ঐক্যবদ্ধভাবে যদি রাষ্ট্র বিনির্মাণ না করি, আমরা সামনে এগোতে পারবো না। আমাদের প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি এগিয়ে যাবে।